আমাদের আজকের গল্পের নাম ভীমরুলের বাসা। গল্পটি নেওয়া হয়েছে আগাথা ক্রিস্টির লেখা ডিটেকটিভ পোয়ারো থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম আর আমি অপূর্ব। এরকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। জন হ্যারিংসন তার বাগানকে খুবই ভালোবাসেন। অগাস্টের সন্ধ্যায় বাগানের রূপ যত বেশি সৌন্দর্যময় হয়, অন্য কোনো সময় সেরকম বড় একটা দেখা যায় না। লতানো গোলাপ তখন চমৎকার দেখায়, তার মিষ্টি গন্ধ মম করে বাতাসে। এক বহু পরিচিত ক্যাচ ক্যাচ শব্দে হ্যারিংসন তার মাথাটা দ্রুত ঘোরালেন সেদিকে। বাগানের ওদিক থেকে কে ওটা আসছে? পরের মিনিটেই এক বিস্ময়কর অভিব্যক্তি ফুটে উঠতে দেখা গেল তার মুখে। পরিপাটি করে পোশাক পরিহিত এক ছায়ামূর্তিকে তার দিকে এগিয়ে আসতে দেখে তার মনে হলো এহেন মানুষকে তিনি যেন আশাই করতে পারেননি। আরে সব দিক থেকে চমৎকার! হ্যারিংসন চিৎকার করে উঠলেন। ইনি মসিয়ে পোয়ারো, তাই না? সে অবশ্যই সেই বিখ্যাত এরকুল পোয়ারো, গোয়েন্দা হিসেবে যার খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, আমিই সে এরকুল পোয়ারো। মনে আছে হ্যারিসন, তুমি একবার আমাকে বলেছিলে যদি তুমি কখনো এদিকে আসো আমার সঙ্গে দেখা করে যেও। তাই আমি তোমার কথা রাখতেই এখানে হাজির হয়েছি বন্ধু। আরে তুমি আসাতে আমি কৃতজ্ঞ। বসো বসো, একটু বসো, আসো পান করা যাক কিছু। আতিথেয়তা দেখাতে বারান্দায় একটি টেবিলের প্রতি বড় দৃষ্টি আকর্ষণ করলেন হ্যারিংসন। ধন্যবাদ। আমার মনে হয় তোমার কাছে সিরাপ আছে। নেই? না না, তার জন্য কিছু নয়, স্রেফ প্লেন সোডার জল হলেই চলবে, তবে হুইস্কি নয়। তুমি জানো তো বন্ধু, আমি আমার প্রিয় গোফের কতটাই না যত্ন নিয়ে থাকি, কিন্তু হুইস্কির তীব্র ঝাঁজে আমার গোফ কেমন যেন একটু নিস্তেজ হয়ে যায়। তাই গোফের সৌজন্যেই আমি ওই রস থেকে নিজেকে বঞ্চিত করে রেখেছি। আর এই নির্জন বান্ধবপুরীতে কিসের প্রয়োজনে আসা হলো তোমার? হ্যাঁ, আর একটা চেয়ারে বসে হ্যারিংসন জিজ্ঞাসা করলেন, আনন্দ লাভের জন্য? না বন্ধু, আমার পেশার কাজে। তোমার পেশার কাজ? এখানে এই নির্জন জায়গায় তুমি তোমার পেশার কাজ খুঁজতে এসেছো? হাসালে মাইরি, তুমি আমাকে সত্যি হাসালে। কিন্তু বন্ধু, হ্যাঁ, যা বলছিলাম, সমস্ত অপরাধ ভিড়ের মধ্যে অনুষ্ঠিত হয় না, জানো তো। ভুল হয়ে গেছে আমার ওই মূর্খের মতো মন্তব্য করাটা ঠিক হয়নি। হ্যাঁ সত্যিই তো, অপরাধের তো আর জায়গা হয় না বিশেষ, তার বিচরণ তো সর্বত্র, এমনকি শান্তির জায়গাতেও হতে পারে, যেমন ধরো চার্চে ইত্যাদি ইত্যাদি। তা বন্ধু, বিশেষ কোনো অপরাধের তদন্তে তুমি এখানে এসেছো নাকি অন্য কোনো কারণে? অবশ্যই এ প্রশ্ন আমার করা উচিত নয়। হ্যাঁ হ্যাঁ, তুমি প্রশ্ন করতে পারো, যত খুশি প্রশ্ন করতে পারো। তুমি প্রশ্ন করলেই আমি খুশিই হব। কে জানে, হয়তো আমার পেশার কাজের সন্ধান পেয়ে যেতে পারি আমাদের এই প্রশ্নোত্তরের আসরে। হ্যারিসন কৌতূহলী হয়ে তাকালো পোয়ারোর দিকে। পোয়ারোর হাবভাবে একটা অস্বাভাবিক কিছুর গন্ধ পেলেন তিনি। তুমি বললে তুমি একটা অপরাধের তদন্ত করছো, এই তো? নেহাতি একটু ইতস্ততার সঙ্গে তিনি জিজ্ঞাসা করলেন, সে কি, কোন ভয়ঙ্কর অপরাধ? হ্যাঁ, সে এক ভয়ঙ্কর অপরাধের ঘটনা। মানে তুমি বলতে চাইছো খুন? এমন গম্ভীরভাবে কথাটা এরকুল পোয়ারো বলল যে তা শুনেই হ্যারিসন স্তব্ধ, হতবাক। গোয়েন্দা প্রপুর পোয়ারো তার দিকে সরাসরি এমন করে তাকালো এবং তার চাহনিতে এমন কিছু একটা ছিল যে তিনি বুঝতেই পারলেন। এরপর তিনি কিভাবে এগোবেন। অবশেষে তিনি বললেন, কিন্তু আমি তো কোনো খুনের ঘটনা শুনিনি এখানে। ঠিক আছে, তোমাকে সেটা জানাতেও হবে না। তা কে খুন হয়েছে জানতে পারি? এখনো কেউ খুন হয়নি। কি বললে? আর তাই তো বললাম, তুমি এ খবর শোনোনি। আমি এমন এক অপরাধের তদন্ত করছি যা এখনো অনুষ্ঠিত হয়নি। কিন্তু দেখো, এর কোনো মানে হয় না, যত সব ননসেন্স। না, আদেও তা নয়। কেউ যদি খুন হওয়ার আগে তদন্তের কাজ সারতে পারে, তাহলে খুন হওয়ার পরের ঘটনার চেয়ে সে অনেক ভালো। আর এইভাবে হয়তো কেউ সামান্য একটু আভাসে ইঙ্গিতে সে খুনটা রুখে দিতে পারে। মসিয়ে পোয়ারো,
এ ব্যাপারে তুমি কিন্তু তেমন গুরুত্ব দিচ্ছ না। আমি অবশ্যই গুরুত্ব দিচ্ছি। এখানে যে একজন খুন হতে যাচ্ছে তুমি সত্যিই তা বিশ্বাস করো? না না, এ একেবারে অবাস্তব। আমরা মানে? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আমি তোমার সহযোগিতা পেতে চাই। আর এই কারণেই কি তুমি এখানে এসেছো? পরও আবার তার দিকে তাকালো এবং তার চোখে এক অবর্ণনীয় কিছু একটা ছিল যা হ্যারিসনকে অদ্ভুত এক অস্বস্তির মধ্যে ফেলে দিল। মসি হ্যারিসন, আমি এখানে এসেছিলাম কারণ আমি তোমাকে পছন্দ করি। দেখো মসি হ্যারিসন, আমি জেনেছি তোমার সঙ্গে একটা ভীমরুলের বাসা আছে। সেটা তোমারই ভেঙে দেওয়া উচিত। প্রসঙ্গ বদল হওয়ায় হ্যারিসন হতভম্ব হয়ে ভুরু কোঁচকাল। বড় চকিত দৃষ্টি অনুসরণ করে ভয়ের তো কণ্ঠে সে বলল, সত্যি বলতে কি, আমি ওটা ভাঙতেই চাচ্ছিলাম। কিংবা ধরে নিতে পারো আমার বদলে তরুণ ল্যাংটন সে কাজটা সারবার জন্য তৈরি। ক্লড ল্যাংটনকে তোমার মনে পড়ে? যে ডিনার পার্টিতে তোমার সঙ্গে দেখা হয় তাতে ল্যাংটনও হাজির ছিল। আজ সন্ধ্যায় সে আসছে ওই বাসাটা নেবার জন্য। এ কাজে তার যথেষ্ট উৎসাহ উদ্দীপনা আছে। আহা, কাজটা সে কিভাবে করতে যাচ্ছে বলো তো? পেট্রোল আর গার্ডেন সিরিঞ্জ দিয়ে। সে তার নিজস্ব সিরিঞ্জ সঙ্গে করে নিয়ে আসছে। আমার চেয়ে তার সিরিঞ্জের সাইজটা অনেকটাই বেশি উপযোগী। এছাড়াও আরও একটা পথ আছে, তাই না? পটাশিয়াম সাইনাইড দিয়ে। এই সময় হ্যারিসনকে একটু বিস্মিত হতে দেখা গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো ভয়ঙ্কর বিপজ্জনক জিনিস। এ ব্যাপারে সবসময় একটা মারাত্মক ঝুঁকি থেকে যায় বইকে। হ্যাঁ, সেটা একটা মারাত্মক বিষ। তুমি যদি তোমার শাশুড়ির ক্ষেত্রে এটা প্রয়োগ করো তাহলে খুব ব্যবহারযোগ্য হবে, কি বলো? এই বলে হাসলেন হ্যারিসন, কিন্তু এরকুল পরও আগের মতো তেমনই গম্ভীর হয়ে গেল এবং একটু জোর দিয়ে জিজ্ঞাসা করল, মসিয়ে হ্যারিসন, তুমি কি একেবারে নিশ্চিত যে মসিয়ে ল্যাংটন পেট্রোল দিয়েই ভীমরুলের বাসা নষ্ট করতে যাচ্ছে? একেবারে নিশ্চিত। কিন্তু এ প্রশ্ন তুমি করছো কেন বলো তো? একটা ঘটনায় আমি বিস্মিত। আজ দুপুরে ব্যারিক্সটারে কেমিস্টের কাছে গেছিলাম। আমার একটা জিনিস কেনার ব্যাপারে আমাকে পয়জন বুকে সই করতে হয়। ওই বইয়ের শেষ লিপিভুক্ত বিষয়টা আমার চোখে পড়ে যায় তখন। বিষয় পটাশিয়াম সাইনাইড। আর সেখানেই লর্ড ল্যাংটনের সই দেখতে পাই আমি। অদ্ভুত ব্যাপার তো। অথচ সেদিন ল্যাংটন আমাকে বলল যে ওই মারাত্মক বিষ ব্যবহারের কথা সে স্বপ্নেও কখনো ভাবতে পারে না। তাছাড়া সে আমাকে আবারও একই কথা বলল যে ভীমরুলের বাসা নষ্ট করার জন্য ওই মারাত্মক বিষ বিক্রি করা হয় না। পরও বাগানের দিকে তাকালো। এরপর একটা প্রশ্ন করতে গিয়ে তার কণ্ঠস্বর যেন খুবই শান্ত শোনালো। আচ্ছা, ল্যাংটনকে তুমি পছন্দ করো? হ্যারিসন উত্তর দিতে গিয়ে বুঝি সামান্য ইতস্তত করলেন। পরর এ ধরনের প্রশ্নের ব্যাপারে তিনি ঠিক প্রস্তুত ছিলেন না। আমতামতা করে তিনি বললেন, আমি হ্যাঁ, আমি অবশ্যই ওকে পছন্দ করি। আর করব নাই বা কেন? আমি কেবল বিস্মিত এই কারণেই যে তুমি তাকে সত্যি সত্যিই পছন্দ করো কি না। হ্যারিসন জবাব না দেওয়ায় পরও নিজে থেকেই আবার জিজ্ঞাসা করল, আমি আবার অবাক হয়ে ভাবছি, সে তোমাকে পছন্দ করে তো? তুমি কি ভাবছো বলো তো মসিয়ে পোয়ারো? তোমার মনে যে একটা কিছু আছে এটা আমি স্পষ্ট অনুভব করতে পারছি এখন। দেখো হ্যারিসন, আমার মনের কথাটা তুলে ব্যাপারটা তুমি অনেকটাই সহজ করে দিয়েছ। ভালোই করেছ। তাতে আমার একটা কাজ অনেক সহজ হয়ে গেছে। আর তাই আমি এখন খোলাখুলিভাবেই বলছি, আমি জানি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। মিস মলি ডিনকেও জানি, অত্যন্ত আকর্ষণীয় আর সুন্দরী মেয়েও। তোমার সঙ্গে বাগদত্তা হওয়ার আগে ও লর্ড ল্যাংটনের বাগদত্তা ছিল। তবে যে কারণেই হোক, তোমার জন্য, শুধু তোমারই জন্য ল্যাংটনকে ওর জীবন থেকে সরিয়ে দেয়। হ্যারিসন মাথা নেড়ে সায় দেয়। মালির এই মত পরিবর্তনের কারণ আমি জানতে চাইব না, হয়তো সে ঠিকই করেছে। কিন্তু আমি তোমাকে একটা কথা বলে রাখছি বন্ধু, মলির সঙ্গে তার পুরনো সম্পর্কের কথা ল্যাংটন ভোলেনি কিংবা মলিকে ক্ষমা করেনি এরকম ধারণা করে নেওয়াটা কিন্তু অযৌক্তিক নয়। এটা তোমার ভুল ধারণা মসিয়ে পোয়ারো। আমি শপথ নিয়ে বলছি এ তোমার ভুল ধারণা। ল্যাংটন একজন স্পোর্টসম্যান, ব্যাপারটা সে স্বাভাবিকভাবেই নিয়েছে। তাছাড়া ও আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে, যা আমাকে বিহ্বল করে তোলে এক এক সময়।
আর আমার সঙ্গে ওর সম্পর্ক ঠিক বন্ধুর মতো। আর তাই তার মধ্যেই অস্বাভাবিক কিছু দেখতে পাওনি, এই তো? তুমি বিহুল কথাটা ব্যবহার করেছ, কিন্তু তোমাকে বিহুল বলে মনে হচ্ছে না। তুমি কি মনে করো মসিয়ে পোয়ারো? আমি মনে করি একজন লোক সঠিক সময় না আসা পর্যন্ত তার সমস্ত ঘৃণা বিদ্বেষ চাপা দিয়েই রাখে। ঘৃণা বিদ্বেষ? কিছু মনে করো না হ্যারিসন, আমি বলতে বাধ্য হচ্ছি। ইংরেজরা অত্যন্ত বোকা। তারা মনে করে তারা যে কোনো লোককে প্রতারণা করতে পারে, আর কেউ তাদের প্রতারণা করতে পারে না। স্পোর্টসম্যান, ভালো মানুষ, তারা কখনোই তাদের অশুভ লোক বলে বিশ্বাস করে না। আর যেহেতু তারা সাহসী কিন্তু বোকা, এক এক সময় তারা মারা যায় যখন তাদের মরবার কথা নয়। তুমি কি আমাকে সতর্ক করে দিচ্ছ? আমি এখন বেশ দেখতে পাচ্ছি সারাক্ষণ আমাকে কিরকম ধাঁধায় ফেলে রেখেছে। তুমি আমাকে ক্লড ল্যাংটনের বিরুদ্ধে সতর্ক করে দিচ্ছ, আর আজ তুমি এখানে এসেছো আমাকে সতর্ক করে দেওয়ার জন্য। পরও মাথা নেড়ে সায় দিল। হঠাৎ হ্যারিসন লাফিয়ে উঠল। কিন্তু মসিয়ে পোয়ারো, তুমি পাগল হয়ে গেছো। মনে রেখো, এটা ইংল্যান্ড। এরকম ঘটনা এখানে ঘটবে না। বিয়েতে ব্যর্থ হবু বর কখনো তার প্রতিদ্বন্দ্বীকে পিছন থেকে ছুরি মারে না কিংবা বিষ খাওয়ায় না। তাই তুমি ল্যাংটন সম্পর্কে ভুল ধারণা পোষণ করছো। ওর মতো ভালো ছেলে কখনোই ভীমরুলকে আঘাত করবে না। ভীমরুল বা মৌমাছির জীবন নিয়ে আমি চিন্তিত নই। এই যে তুমি বললে মসিয়ে ল্যাংটন একটা ভীমরুলেরও প্রাণ নেবে না, অথচ তুমি বোধহয় ভুলে গেছো হাজার হাজার ভীমরুলের প্রাণনাশের জন্য তৈরি হচ্ছে সে। হ্যারিসন তখনই উত্তর দিল না। ছোটোখাটো চেহারার গোয়েন্দা প্রবর কিন্তু চুপ করে বসে থাকতে পারল না। তরাক করে লাফিয়ে উঠল। দ্রুত পায়ে সে তার বন্ধুর দিকে এগিয়ে গেল এবং তার কাঁধের ওপর একটা হাত রেখে মৃদু চাপ দিল। পরও তখন এতই উত্তেজিত হয়ে উঠেছিল যে হ্যারিসনের কাঁধ ঝাঁকিয়ে সে তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, নিজের থেকে জাগো, জাগো বন্ধু। আর আমি যেমন আঙুল দেখাচ্ছি সেদিকেই একবার তাকিয়ে দেখো। ওই যে ওই গাছটা দেখতে পাচ্ছ? গাছের গুড়ির ওপরের অংশটার দিকে তাকাও, যেখানে ভীমরুলরা তাদের বাসা বেঁধেছে অনেক দিন ধরেই। ওই বাসাটা বাঁধার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে তাদের সুখে শান্তিতে থাকার জন্য। আর ওই বাসাতেই তারা দিনের শেষে ফিরে আসতে শুরু করেছে, যেমন আমাদের খেটে খাওয়া পরিশ্রমী মানুষরা করে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওই বাসাটা ভেঙে তছনছ করে ফেলবে ক্লড। কিন্তু এই ভয়ঙ্কর দুঃখের খবর তাদের জানা নেই, আর বলার মতো কোনো বন্ধুও তাদের নেই। একমাত্র আমি এর কুল পোয়ারো ছাড়া তাদের কাছের লোক বলতে আর কেউই নেই। আমি তোমাকে বলে রাখছি বন্ধু, আমি এখানে এসেছি আমার পেশাগত কাজে। খুন হচ্ছে আমার কাজের উৎস, আর এই খুন হওয়ার আগে ও পরে উভয় ক্ষেত্রেই আমাকে তৎপর হয়ে উঠতে হয়। তা মসিয়ে ল্যাংটন কখন ওই ভীমরুলের বাসাটা নিতে আসবে জানো? ল্যাংটন কখনো? সে পরের কথা, আগের কথা বলো, কখন সে আসবে এখানে? 9টার সময়। কিন্তু আমি তোমাকে বলে রাখছি পোয়ারো, তুমি একেবারে শুরু থেকেই ভুল করছো। আমি তোমাকে আবারও সাবধান করে দিচ্ছি, তুমি মিথ্যা ভয় পাচ্ছ। ল্যাংটন কখনো ওদের অনিষ্ট করবে না। এইসব ইংরেজদের বিশ্বাস নেই। তোমার সঙ্গে অযথা তর্ক করার জন্য আমি এখানে থাকতে চাইছি না। এখানে থাকলে আমার ক্রোধ শুধু বেড়েই যাবে। তবে তোমাকে বলে দিয়ে যাচ্ছি, আমি 9টার সময় আবার এখানে ফিরে আসব। হ্যারিসন কথা বলার জন্য মুখ খুললেন, কিন্তু বড় তাকে সেই সুযোগই দিল না। নিজে থেকে আবার বলে উঠল, আমি জানি তুমি কি বলবে, কিন্তু সে যাই হোক, আমি 9টার সময় আবার এখানে ফিরে আসছি। তবে হ্যাঁ, সেটা তোমাকে খুবই আনন্দ দেবে। ওটা ওভাবেই থাকতে দিও। ভীমরুলের বাসাটা সরানোর দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগবে। এরপর উত্তর শোনার জন্য আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। দ্রুত রাস্তায় নামার জন্য দরজার দিকে এগিয়ে গেল। দরজায় ক্যাচ ক্যাচ শব্দ উঠল। রাস্তায় একবার নামবার সময় রাস্তায় নামার সঙ্গে সঙ্গে তার ব্যস্ততা যেন উধাও হয়ে গেল। চলার গতি স্লথ হয়ে এলো। তার হাসি খুশি ভাবটাও এখন উধাও। তার মুখটা এখন খুবই গম্ভীর হয়ে উঠল, ভয়ার্ত দেখালো। এরই মধ্যে সে তার পকেট থেকে ঘড়িটা বার করে একবার সময় দেখল, 8:10। প্রায় 3 কোয়ার্টার সময় হাতে আছে এখনো। নিজের মনে মনেই সে বিড়বিড় করে উঠল। ভাবছি অপেক্ষা করাটা কি ঠিক হবে? তার চলার গতি আগের থেকে আরও বেশি স্লথ হয়ে এলো। এখন সে প্রায় গ্রামে ফেরার পথে।
কিছু অনিশ্চিত ভবিষ্যৎবাণী তার মনে জেগে উঠল। সে তার ভাবনায় স্থির অটল থেকে গ্রামের পথে আবার চলতে শুরু করল। কিন্তু তার মুখে এখনও চিন্তার ভাবটা লেগেই রয়েছে। মানুষ যেমন আংশিকভাবে সন্তুষ্ট হলে মাথা থেকে সেই অনুভূতির আভাস পাওয়া যায়, পরও ঠিক সেরকমই করল। গ্রামের পথে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরেও 9টা বাজতে বেশ কয়েক মিনিট তখনও বাকি ছিল। পরও দরজার কাছে এগিয়ে গেল। পরিষ্কার রাতের আকাশ, বাতাসের তেমন কোনো জোর নেই, পাতাগুলোও অকম্পন। চারিদিকে একটা অদ্ভুত নিরবিচ্ছিন্ন নিস্তব্ধতা যেন বিরাজ করছিল। কে জানে এই নিস্তব্ধতা কোনো অশুভ বার্তা বহন করে নিয়ে আসছে কিনা। যেমন ঝড়টার আগে চারিদিকে একটা থমথমে আবহাওয়া বিরাজ করে। পরও এবার তার চলার গতিটা একটু বাড়িয়ে দিল। হঠাৎ সে সতর্ক হয়ে গেল। এক অনিশ্চিত ভবিষ্যৎ, কি যে ঘটতে চলেছে সেটা জানে না। আর ভয়টা তার এখানে। ঠিক সেই মুহূর্তে বাগানের দরজা খুলে গেল এবং ক্লড ল্যাংটন দ্রুত পায়ে বাইরের রাস্তায় বেরিয়ে এলো। একটু থেমে চারিদিকে তাকিয়ে দেখে নিয়ে সে যখন আবার পথ চলতে শুরু করবে, ঠিক সেই সময় তার দেখা হয়ে গেল পোয়ারোর সঙ্গে। ওহো, আপনি? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা মুসিয়ে ল্যাংটন। দেখছি আপনি একটু আগেই এসে গেছেন। ল্যাংটন অবাক চোখে তাকিয়ে রইল পোয়ারোর দিকে। তারপর সে অবাক ভাবটা কাটিয়ে উঠে বলল, জানি না আপনি কি বলতে চাইছেন। কেন, বিমরুলের বাসা আপনি নেননি? ও তাই বলুন। সত্যি কথা বলতে কি, আমি ওটা নিইনি। ওহো, তাই বুঝি। আপনি ভীমরুলের বাসা নেননি বলছেন, তাহলে আপনি এখানে এসে কি করলেন? সেরফ বসে হ্যারিংসনের সঙ্গে একটু গল্প করছিলাম, এই আর কি। মশিয়ে পরও আমার একটু তাড়া আছে, তাই এখনই চলে যেতে হচ্ছে এখান থেকে। আপনি যে এখানে আছেন এই ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। দেখুন, আমার এখানে একটা কাজ ছিল। ও তাই বুঝি। বেশ বেশ, তো ভেতরে যান। আপনি টেরেসে মসি হ্যারিংসনকে দেখতে পাবেন। আপনাকে সঙ্গ দিতে না পারার জন্য আমি দুঃখিত। কথাটা শেষ করে দ্রুত পায়ে পথ চলতে শুরু করলো ল্যাংটন। অপশ্রিয়মান ল্যাংটনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল পোয়ারো। বেচারা নার্ভাস হয়ে গেছে, দেখতে ভালো, তবে মুখে কেমন যেন একটা দুর্বলতার ছাপ। তাহলে টেরেসে আমি হ্যারিসনের দেখা পাবো? পোয়ারো আপন মনেই বিড়বিড় করে উঠল। আমি বিস্মিত। পোয়ারো এবার বাগানের দরজা পেরিয়ে টেরেসের পথে এগিয়ে চলল। টেবিলের পাশে একটা চেয়ারে হেলান দিয়ে বসে আছেন হ্যারিসন। কোনো সাড়া শব্দ নেই, একেবারে নিশ্চুপ হয়েই বসে আছেন। এমনকি পোয়ারোর পায়ের শব্দ শুনেও তার দিকে ফিরে তাকাবার প্রয়োজন মনে করলেন না তিনি। তাহলে পোয়ারো চমকে উঠল। আহা, বন্ধু আমার, হ্যারিসন, তুমি ঠিক আছো তো? উত্তরটা পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হলো পোয়ারোকে। তারপর একসময় হ্যারিসন অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি বললে তুমি? আমি বলছি, তুমি ঠিক আছো তো? ঠিক আছে কিনা জানতে চাইছো? হ্যাঁ, আমি ঠিক আছি। আর থাকবই বা না কেন, তুমিই বলো। কিন্তু তুমি কোনো অশুভ প্রতিক্রিয়া অনুভব করছো না তো? ঠিক আছে, না করলেই ভালো। অশুভ প্রতিক্রিয়া? কিসের? কাপড় কাচা সোডা থেকে। কাপড় কাচার সোডা? কি বলতে কি চাইছো তুমি? আমি অত্যন্ত দুঃখের সঙ্গেই বলছি, একটা বিশেষ প্রয়োজনে তোমার পকেটে কিছু একটা আমি রেখে দিয়েছিলাম। তুমি বলছো আমার পকেটে কিছু একটা রেখে দিয়েছিলে? কিসের জন্য? হ্যারিসন স্থির চোখে তাকিয়ে রইল পোয়ারোর দিকে। পোয়ারো শান্তভাবে বলল, দেখো, একজন গোয়েন্দা হিসেবে তোমাকে কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে ফেলার সুবিধা কিংবা অসুবিধা দুই আছে আমার। আর অপরাধীদের কাজ হলো তারা তোমাকে ভয়ঙ্কর আগ্রহ ও কৌতূহল জাগানোর ব্যাপারে শিক্ষা প্রদান করতে পারে। একবার একজনের পিক পকেট হয়ে যায়, জনতা একজনকে পকেটমার হিসেবে সাব্যস্ত করে। আমি নিজে তার প্রতি আগ্রহী, এই কারণেই যে একটা ক্ষেত্রে তারা যেমন বলে সে পকেট মেরেছে, আসলে সে কিন্তু পকেট মারেনি। আর তাই আমি তাকে আমার সন্দেহের তালিকা থেকে বাদ দিই। আরেকটা কারণ হলো কৃতজ্ঞ সে যা ভাবে সেই মতো সে আমাকে আমার পারিশ্রমিকটা দিয়ে দেয়, যা আমাকে তার জাদুকরি চালাকির খুঁটিনাটির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর এইভাবেই আমি একজন মানুষের পকেট থেকে এমন নিঃসারে তার অগোচরে যে কোনো একটা জিনিস তুলে নিতে পারি,
তাতে তার বিন্দুমাত্র সন্দেহ হবে না। যেমন বন্ধু আমি তোমার ক্ষেত্রেই করেছি। মনে আছে এখান থেকে চলে যাওয়ার আগে তোমার কাঁধে আমি একটা হাত রাখি? আমি তখন খুবই উত্তেজিত, আমার হাত কাঁপছিল। তুমি কিন্তু কিছুই টের পাওনি। যাই হোক, তোমার পকেটে যা ছিল সেটা আমার পকেটে, আর আমার পকেট থেকে তোমার পকেটে কাপড় কাচা সোডার প্যাকেটটা চালান করে দিই। দেখো, যদি কেউ তাড়াতাড়ি কিছু বিষ গ্লাসে ফেলতে চায়, সে তখন কোনো কিছুর দিকে না দেখেই তার কোটের ডান দিকের পকেটে হাত ঢোকাবে, অন্য কোথাও নয়। আর আমিও জানতাম পটাশিয়াম সাইনাইডের প্যাকেটটা কোথায় থাকতে পারে। পরও তার হাতটা তার ডান পকেটে ঢোকায় এবং কিছু ঠেলা পাকানো সাদা ক্রিস্টাল জাতীয় জিনিস বার করে আনে। তারপর সে তার অন্য পকেট থেকে বড় মুখওয়ালা একটা বোতল বার করে। সাদা ক্রিস্টালের ঠেলাগুলো সেই বোতলের মধ্যে ফেলে টেবিলের সামনে রেখে এগিয়ে যায় এবং জগ থেকে জল নেয় সেই বোতলের ক কেটে সাবধানে ঝাঁকুনি দেয় যতক্ষণ না ক্রিস্টালগুলো গলে যায়। হ্যানিংসন সন্দৃষ্টিতে তার সব কার্যকলাপ লক্ষ্য করতে থাকে। ক্রিস্টালগুলো সম্পূর্ণভাবে গলে যাওয়াতে সন্তুষ্ট হয়ে পর এবার গুটি গুটি পায়ে ভীমরুলের বাসার দিকে এগিয়ে যায়। বোতলের কর্ক খুলে ক্রিস্টাল মেশানো সমস্ত সলিউড ভীমরুলের বাসার ওপর ঢেলে দিল। তারপর দুপা পিছিয়ে গিয়ে অদূরে দাঁড়িয়ে তার প্রতিক্রিয়া লক্ষ্য করতে লাগলো। কিন্তু ভীমরুলগুলো সবেমাত্র বাসায় ফিরে বেচারারা বিশ্রাম নিচ্ছিল। তারা দু একবার নড়ে চড়ে আবার একেবারে স্থির হয়ে গেল। অন্য সব ভীমরুলগুলো তার বাসা থেকে বেরিয়ে এলো এবং এক এক করে সেরফ মৃত্যুর কোলে ঢলে পড়ল। পরও সেই হৃদয় বিদারক দৃশ্য 2-1 মিনিট লক্ষ্য করে তারপর মাথা নেড়ে ফিরে এলো বারান্দায়। চটজলদি মৃত্যু, একেবারে নিমেষে মৃত্যু যাকে বলে চোখের পলক না পড়তেই মৃত্যু। তুমি কতখানি বা জানো? যেমন আগেই তোমাকে বলেছি, কেমিস্টের দোকানে বিষ বিক্রির রেকর্ড বুকে ক্লড ল্যাংটনের নামটা আমি দেখতে পাই। তবে তখন আমি যে কথা বলিনি তা হলো, প্রায় সঙ্গে সঙ্গেই আমি সেই ওষুধের দোকান থেকে বেরিয়ে আসি এবং খুব বেশি দূরে আমাকে যেতে হয়নি। ল্যাংটনের সঙ্গে আমার দেখা হয়ে যায়। সে আমাকে বলে তোমার অনুরোধেই পটাশিয়াম সায়ানাইড সে কিনে নিয়ে যাচ্ছে। এই বিষ নাকি ভীমরুলের বাসা নিয়ে আসার কাজে লাগবে। বন্ধু, এই কথাটা আমার কানে অদ্ভুতভাবে বাজল, কারণ ডিনারে তুমি বলেছিলে ওসব সাইনাইড বিষ ভয়ঙ্কর বিপজ্জনক আর অপ্রয়োজনীয়। তাই সেটা বাতিল করে দিয়ে বরং পেট্রোল ব্যবহার করাটাই ভালো। বলে যাও। আমি আরও কিছু জানি বন্ধু। ক্লড ল্যাংটন আর মলি ডিনকে আমি একসঙ্গে মিলিত হতে দেখেছি। ওরা কিন্তু তখন ভেবেছিল কেউ তাদের দেখছে না। আমি জানি না দুই প্রেমিক প্রেমিকার মধ্যে কি এমন কোনো ঝগড়া হয়েছিল যে মলি তার প্রথম প্রেমিককে ছেড়ে তোমার বাহুবন্ধনে ধরা দিয়েছিল, কিন্তু আমি উপলব্ধি করলাম ওদের মধ্যে ভুল বোঝাবুঝি শেষ আর মিস ডিন ওর প্রথম প্রেমিকের কাছে ফিরে এসেছে। বলে যাও। বন্ধু, আমি আরও কিছু জানি। অন্য একদিন আমি হার্লে স্ট্রিটে গেছিলাম আর দেখলাম তুমি এক ডাক্তারের বাড়ি থেকে বেরিয়ে আসছো। ওই ডাক্তারকে আমি জানি, আর সে কোন অসুখের চিকিৎসা করে তাও আমি জানি। এ রোগ যে সারাবার নয় তাও আমি জানি। সব রোগীরাই এই ডাক্তারের কাছে অনেক আশা নিয়ে আসে, কিন্তু ফিরে যায় বিষণ্ণ মুখে, কারণ ডাক্তার তাদের জবাব দিয়ে দেন, বেঁচে থাকার কোনো প্রতিশ্রুতিই দেন না। তাই তোমার মুখে ওই একই ধরনের অভিব্যক্তি আমি লক্ষ্য করেছিলাম। আমার জীবনে এরকমটি একবার কি দুবার আমি দেখেছি, কিন্তু সহজে সেটা ভোলার নয়। সেই এমন একজন মানুষের মুখ যে কিনা মৃত্যুর পরোয়ানা পেয়ে গেছে। আমি ঠিক বলছি নাকি ভুল বলছি? একেবারে ঠিক বলেছ। ওই ডাক্তার আমাকে মাত্র 2 মাস সময় দিয়েছেন। বন্ধু, তুমি আমাকে তখন দেখেছিলে না। আসলে তখন তোমার আরও কিছু চিন্তা ছিল। আমি তোমার মুখে কিছু একটা দেখেছিলাম আজ বিকেলে। মানুষ যে জিনিস গোপন করতে পারে বলে আমি তখন তোমাকে বলেছিলাম, সেটা কি জানো বন্ধু? আমি তোমার চোখে মুখে ঘৃণা দেখতে পেয়েছিলাম। তুমি সেটা গোপন করার কষ্ট স্বীকার করনি, কারণ তুমি ভেবেছিলে সেখানে তোমাকে দেখার কেউ নেই। বলে যাও। এরপর বেশি কিছু আর বলার নেই। আমি এখানে চলে আসি। যেমন তোমাকে আগেই বলেছি যে আচমকা ল্যাংটনের নামটা পয়জন বুকে যখন দেখেছিলাম তখনই তার সঙ্গে দেখা করলাম। তারপর এখানে তোমার কাছে চলে এলাম। আমি তোমার জন্য ফাঁদ পাতলাম।
ল্যাংটনকে সায়ানাইড বিষ এনে দিতে তুমি যে অনুরোধ করেছিলে সে কথা আমি বলতেই তুমি অস্বীকার করলে। উল্টে খুবই অবাক হয়ে যাও। আর মনে আছে, এখানে আমার প্রথম আবির্ভাবের সময় আমাকে দেখে তুমি চমকে উঠেছিলে, কিন্তু পরে তুমি দেখতে পাও সেটা কেমন ভালোভাবেই খেটে যেতে পারে, আর তুমি আমাকে সন্দেহের উৎসাহ দিয়েছিলে। আমি ল্যাংটনের কাছ থেকে জানতে পারি রাত 8:30টার সময় এখানে তার আসার কথা, অথচ তুমি আমাকে বলেছিলে তার আসার কথা ছিল রাত 9টায়। এই ভেবে আমি যখন এখানে আবার ফিরে আসব তখন সব শেষ হয়ে যাবে। আর তাই তো আমি সব কিছুই জানি। কেন তুমি এলে? তুমি যদি ফিরে না আসতে? আমি তোমাকে আগেই বলেছি বন্ধু, খুন আমার কাজ, মানে আমার পেশার একটা অঙ্গ। মানে খুন, আত্মহত্যা? মানে খুন, আত্মহত্যা এসব কি বলতে চাইছো তুমি? না, আমি বোঝাতে চাইছি খুন। তোমার মৃত্যু তাড়াতাড়ি আর সহজ হওয়ার কথা ছিল, কিন্তু ল্যাংটনের মৃত্যুর যে পরিকল্পনা তুমি করেছিলে তা যদি সফল হতো তাহলে তার মৃত্যুটা খুবই জঘন্য হতো। বিষ সঙ্গে করে সে এসেছিল তোমার সঙ্গে দেখা করতে, আর সে তখন একাই ছিল তোমার সঙ্গে। তুমি হঠাৎ করে মারা গেলে, আর সাইনাইড বিষ তোমার গ্লাসে পাওয়া গেল। ব্যাস, এটাই যথেষ্ট। ক্লড ল্যাংটনের ফাঁসি তখন আর কে আটকায়? এটাই ছিল তোমার পরিকল্পনা, তাই না? কেন কেন তুমি এসেছিলে? কেন এসেছি আমি তো তোমায় আগেই বলেছি, কিন্তু আরও একটা কারণ আছে। আমি তোমাকে পছন্দ করি। শোনো বন্ধু, তুমি একজন মৃত্যু পথযাত্রী মানুষ। তুমি যে মেয়েটিকে ভালোবেসেছিলে তাকে তুমি হারিয়েছ, কিন্তু এর পরেও একটা খুব গুরুত্বপূর্ণ কথা থেকে যায়, আর সেটা হলো তুমি খুনি নও। এখন বলো, আমি আসাতে তুমি আনন্দিত নাকি দুঃখিত? এক মুহূর্ত বিরতি, তারপর হ্যারিসন নিজে থেকেই উঠে দাঁড়ালো। তার মুখে যেন নতুন এক দিগন্তের আলো ফুটে উঠতে দেখা গেল। তার মুখের আলো যে এখন নিঃসন্দেহে বলে দেয় যে সব রোগ এবং দুঃখ কষ্ট জয় করে ফেলেছেন তিনি। তিনি তার হাতটা টেবিলের দিকে বাড়িয়ে দিলেন। বন্ধু বন্ধু এখন আমার বলতে আর কোনো দ্বিধা নেই। তুমি এসে ভালোই করেছো। ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ মসিয়ে পোয়ারো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। চিৎকার করে বলে উঠলেন হ্যারিসন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আপনাদের নোটিফিকেশন যাতে মিস না হয় সেজন্য একটি হোয়াটসঅ্যাপের চ্যানেলও খোলা হয়েছে। চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।